Ring a roses, a pocket full of poisons. Aisha, we all fall down. ছোট থেকে বেড়ে ওঠার দিনগুলোতে এই রাইম বা ছড়া আমাদের সকলের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। বছরের পর বছর ধরে এই রাইম ছোটদেরকে শেখানো হয়। কিন্তু জানেন, ছোটদের যে রাইমের কথা বলছি, সেই রাইমের নেপথ্যে রয়েছে এক কালো অতীত। ভাবছেন তো যে কি করে হতে পারে ছোটদের জিনিসের সঙ্গে ভয়ঙ্কর কালো এই ব্যাপারগুলো কি করে যেতে পারে? তা জানতে গেলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। করোনা যখন আমাদের লাইফে এসেছিল, সমস্ত কিছু পাল্টে গিয়েছিল। লকডাউন থেকে শুরু করে কত কি একের পর এক আমাদের ডিকশনারিতে অ্যাড হতে থেকেছে। তবে জানেন, করোনার আগেও কিন্তু ভয়াবহ মহামারী ছিল, যার সঙ্গেই যোগ রয়েছে ছোটদের এই ছড়ার। অবাক হচ্ছেন তো? রিং আ রোজেস, এই নার্সারি ছড়ার আসলে উৎপত্তি হয়েছে প্লেগ থেকে। বিষয়টা কিরকম খটোমটো লাগছে, বুঝিয়ে বলি আপনাদের। বুবনিক প্লেগের লক্ষণের কথাই বলা হচ্ছে এই ছড়ায়। এবার আমি ছড়ার লাইনগুলো আপনাদেরকে আলাদা আলাদা করে বললে আপনারা লক্ষণের সঙ্গে মিলাতে পারবেন। রিং আর রোজেস বলতে ত্বকের লাল লাল ফুসকুড়িকে বোঝানো হয়েছে, যে চাক চাক ফুসকুড়ি, সেই ফুসকুড়িগুলিকে। পকেট ফুল অফ পয়েজেস অর্থাৎ চামড়ার মধ্যে হওয়া পুঁজ। আয়শা উই অল ফল ডাউন, এর অর্থ হলো প্লেগে আক্রান্ত হলে হাঁচি আর কাশি শুরু হতো, তারপর হাঁচতে হাঁচতে পড়ে গিয়ে হতো মৃত্যু। কি ভয়ঙ্কর ভাবতে পারছেন যে ছড়া আপনি আপনার সন্তানকে বা আপনার কাছে যারা ছোটরা রয়েছে তাদেরকে শেখাচ্ছেন, তার সঙ্গে একটা এরকম মহামারীর যোগ রয়েছে। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় ইউরোপ ও এশিয়ার মহামারীর আকার ধারণ করেছিল প্লেগ। একে তখন বলা হতো ব্ল্যাক ডেথ। 1347 সালের অক্টোবরে ইউরোপে পৌঁছে গিয়েছিল প্লেগ। কৃষ্ণ সাগরের 12টি জাহাজ মেসিনার সিসিলিয়ান বন্দরে নোঙর করেছিল। জাহাজের ডেকে জড়ো হয়ে প্রচুর মানুষ দেখতে পান এক ভয়াবহ অবস্থা। জাহাজের বেশিরভাগ নাবিক ছিলেন মৃত, আর যারা বেঁচে ছিলেন তারা মারাত্মকভাবে অসুস্থ। তাদের শরীর রক্ত আর পুঁজে ভরা, কালো ফোঁড়ায় ঢাকা। সিসিলিয়ান কর্তৃপক্ষ দ্রুত মৃত্যুবাহী জাহাজগুলিকে বন্দরের বাইরে নিয়ে যাওয়ার আদেশও দিয়েছিল, তবে তা করতে বেশ দেরি হয়ে যায়। এর পরের 5 বছরে ব্ল্যাক ডেথ ইউরোপের 2 কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা ইউরোপ মহাদেশে জনসংখ্যার প্রায় 1/3। মেসিনার বন্দরে মৃত্যুবাহী জাহাজগুলোর নোঙর করার আগে অনেক ইউরোপীয় এই মহামারী সম্পর্কে শুধু শুনেছিলেন। মূলত 1340-এর শুরুর দিকে এই রোগটি চীন, ভারত, সিরিয়া, মিশরে ছড়িয়ে পড়ে। ব্ল্যাক ডেথের ভয়াবহতার বাস্তবতার জন্য ইউরোপিয়ানরা তখন প্রস্তুত ছিলেন না। প্লেগ হলে অদ্ভুতভাবে ফুলে উঠে শরীর থেকে রক্ত আর পুঁজ বেরোতে থাকে। তারপর জ্বর, সর্দি, কাশি, হাঁচি, বমি, ডায়রিয়া এই ধরনের ভয়াবহ সব লক্ষণ দেখতে পাওয়া যায়, যার ফলাফল অল্প দিনের মধ্যেই মৃত্যু। প্লেগ ভয়ঙ্কর রকমের সংক্রামক ছিল, আরো আপনাদেরকে বলবো। তবে তার আগে আপনাদেরকে বলি যে শুরুতেই বললাম ছোটদের রাইমের সঙ্গে প্লেগ অদ্ভুতভাবে সম্পর্কযুক্ত। তো যখন ছোটদের সঙ্গে বসে আপনারা কথা বলছেন, মনটা কিরকম একটু মনে হয় না যে একটু কিছুমিছু খাই, দেখবেন তখন ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের খাবার হচ্ছে মারি বিস্কিট। তো এই মারি বিস্কিটের গল্পটা ঠিক কি জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আবারও আজকের টপিকে ফিরে আসি। যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে প্লেগ সেই সময় ভয়ঙ্কর রকমের আকার ধারণ করে। আক্রান্ত কারো পোশাকের সংস্পর্শে এলে রোগটি ছড়িয়ে পড়ে। রোগটি এতটাই ভয়াবহ ছিল যে ঘুমোতে যাওয়ার সময় পুরোপুরি সুস্থ মানুষ তাকে সকালে পাওয়া যেত মৃত অবস্থায়। আজকের দিনে বিজ্ঞানীরা জানেন যে ব্ল্যাক ডেথ কি। ফরাসি জীববিজ্ঞানী আলেকজান্দ্রে ইয়ারসিন
ঊনবিংশ শতকের শেষের দিকে এই প্লেগের রোগের যে জীবাণু তার আবিষ্কার করেন। প্লেগ মানুষ থেকে মানুষে বাতাসের মাধ্যমে সংক্রমিত মাছি ও ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাছি ও ইঁদুর মধ্যযুগীয় ইউরোপের প্রায় সব জায়গাতেই পাওয়া যেত। সব ধরনের জাহাজেদের দেখা মিলত, যার কারণে খুব সহজেই মারাত্মক প্লেগ একের পর এক ইউরোপীয় বন্দর নগরীগুলির মধ্যে ছড়িয়ে পড়ে। মেসিনাতে আঘাত হানার অল্প কিছুদিনের মধ্যেই প্লেগ ফ্রান্সের মার্সেলিস বন্দরে এবং উত্তর আফ্রিকার তিউনিস বন্দরে ছড়িয়ে পড়ে। এরপরে তা বাণিজ্য কেন্দ্র রোম এবং ফ্লোরেন্সে পৌঁছায়। 1348-এর মাঝামাঝি প্যারিস, বোর্তে, লিয়ন এবং লন্ডনে ছড়িয়ে পড়ে এই রোগ। একজনের থেকে অন্যজনের শরীরে রোগটি কিভাবে সংক্রমিত হচ্ছিল সেই সময় তা কেউ বুঝতেই পারছিল না। কিভাবে এই রোগ প্রতিরোধ করা যায়, চিকিৎসা কি, কেউ জানতো না। উদাহরণ হিসেবে তখন এক ডাক্তারের কথা বলা যেতে পারে আপনাদেরকে। তার মতে যখন রোগের মৃত্যুর সময় আত্মা চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন কাছে দাঁড়িয়ে থাকা সুস্থ মানুষটিকে নাকি আঘাত করে অসুস্থ করে তোলা হচ্ছে, যদিও সেটা একেবারেই তার কল্পনা ছিল। চিকিৎসকেরা জমে থাকা পুঁজ ও রক্ত বের করে দেওয়ার পাশাপাশি কুসংস্কারচ্ছন্ন কিছু পদ্ধতিতে চিকিৎসা করাও শুরু করেন। তার মধ্যে হচ্ছে রোগীর পাশে সুগন্ধযুক্ত গুল্ম পোড়ানো, গোলাপ জল বা ভিনিগার দিয়ে একেবারে ছড়িয়ে দেওয়া, সেই দিয়ে স্নান করানো ইত্যাদি। আতঙ্কে সুস্থরা অসুস্থদের এড়িয়ে চলার চেষ্টা করতেন। চিকিৎসকেরা রোগী দেখতেন না, পুরোহিতরা শেষকৃত্য করতেন না, দোকানদাররা দোকান বন্ধ করে দিয়েছিলেন। প্রচুর মানুষ শহর ছেড়ে গ্রামে পালিয়ে গিয়েছিলেন। গ্রামে গিয়েও যে তারা বাঁচতে পেরেছিলেন তা নয়, মানুষের পাশাপাশি এটি গরু, ভেড়া, ছাগল, মুরগি সবার ক্ষতি করেছে। প্লেগে যে এত সংখ্যক ভেড়া মারা গিয়েছিল যে ব্ল্যাক ডেথের অন্যতম পরিণতি হিসেবে ইউরোপে পশমের ঘাটতি দেখা দেয়। অনেকে নিজে বাঁচতে অসুস্থ ও মৃতপ্রায় স্বজনদেরকেও ছেড়ে চলে আসে। এই রোগ সম্পর্কে বুঝতে না পেরে মানুষের মনের মধ্যে ধারণা ছিল যে ব্ল্যাক ডেথ ঈশ্বরের দেওয়া কোনো শাস্তি। তাদের ধারণা ছিল যে লোভ, পরচর্চা, পরনিন্দা, ধর্মবিরোধী, ব্যভিচারের মতন পাপের ফল হচ্ছে এই রোগ। এই যুক্তি অনুযায়ী প্লেগ কাটিয়ে ওঠার একমাত্র উপায় ছিল ঈশ্বরের ক্ষমা পাওয়া। কিছু মানুষ বিশ্বাস করতেন যে ঈশ্বরের ক্ষমা পাওয়ার উপায় হলো তাদের ধর্মাবলম্বীদেরকে শুদ্ধ করা এবং অন্য ধর্মের মানুষদের মেরে ফেলা, যার জন্য 1348 থেকে 1349 পর্যন্ত প্রচুর ইহুদি গণহত্যার শিকার হয়েছিলেন। ভাবুন, ছোটদের ছড়া রিঙ্গা রিঙ্গা রোজেসের সঙ্গে কিভাবে এই ভয়ঙ্কর মহামারী জুড়ে রয়েছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।